ইকরা ফোন দিলে বলবি যে আমি তো হাউসেই থেকে গেছিলাম রাতে, বসার অতিবাহিত বসুন্ধরা ছিল, বসুন্ধরা থেকে আসতেছে। আর যদি 11:30 পরে ফোন দেয়, 11:30 পরে ফোন দিলে বলবি যে এই বসরা আউটডোরে। আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে আলবির মা। আমারও মনে হয় যে আমি যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারি। আরে চলা যা মেরে ভাই চলা যা। হ্যালো সিডি বাহিনী, সবার কি অবস্থা? বন্ধুরা, বর্তমানে ইতিমধ্যে আপনারা সবাই এটা জেনে গিয়েছেন যে আমাদের বাংলাদেশের মধ্যে এমন একটি নির্মম ঘটনা ঘটেছে, যেটির সাক্ষী কিনে ইতিমধ্যে আমরা পুরো দেশবাসী হয়েছি। আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে আলবির মা। আলবির মা আমার তিলে তিলে আমার মেয়েকে ক্ষয় করেছে। বন্ধুরা, আত্মহত্যা মহাপাপ। আমি কখনো আত্মহত্যাকে সাপোর্ট করি না, কারণ আমাদের ইসলামে স্পষ্ট ভাবে এটা লিখে আছে যে ব্যক্তি আত্মহত্যা করবেন তিনি জান্নাতও পাবেন না, দোজখও পাবেন না। কিন্তু ভাই সাহেব, হোনে কো কোন ডাল सकता है, অর্থাৎ যেটা হবার সেটা তো হবেই, তাই না? বন্ধুরা, এটা তো ছিল ভাগ্য অথবা আল্লাহ তাআলার যেটা নির্দেশ সেই বিষয়। কিন্তু মৃত্যুর পিছনে অ্যাকচুয়ালি কারা দায়ী, কাদের প্রলোচনায়, কাদের অত্যাচারে, টর্চারের মাধ্যমে একটি মেয়ে নিজেকে নিজে শেষ করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে, সেগুলো তো আমাদের বিবেচনার বিষয়, তাই না? আর সেগুলোর জন্য তো রয়েছে দেশের আইন, আদালত আর সোশ্যাল মিডিয়ার জন্য রয়েছে আমরা, তাই না? বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের একজন মেয়ে আফরা ইবনাত ইকরা, যিনি কিনা ছিলেন আমাদের বাংলাদেশের একজন অভিনেতা জাহের আলবির সহধর্মিণী অথবা স্ত্রী। বন্ধুরা, রিসেন্টলি আপনারা সবাই দেখেছেন আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন এবং সেই সংবাদটি তার হাজবেন্ড নিজেই ফেসবুকের মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছিলেন। বন্ধুরা, আপনারা একটু ভাবুন, চিন্তা করুন, আপনার স্ত্রী মারা গিয়েছে এবং আপনি বিশেষ কাজে দেশের বাইরে আছেন, তো সেই মুহূর্তে আপনার মাথায় কোন জিনিসটা খেলবে যে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এটা সাবধান করে দিই সবাইকে যেন কেউ কোন রকম কোন নিউজ সম্প্রচার কিংবা অপপ্রচার না ছড়ায়, নাকি আপনার মাথায় এটা খেলবে যে কতক্ষণ আমি দেশে ফিরে সবার আগে আমি আমার স্ত্রীর কাছে যাব, আমার সন্তানের কাছে যাব? নিশ্চয়ই সবার আগে আপনি আপনার সন্তান, আপনার স্ত্রী, সহধর্মিণী যিনি কিনা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন তার কাছে তো আপনি সবার আগে যাইবেন, তাই না? কিন্তু বন্ধুরা, না, আমাদের আলবি হচ্ছে এমন একটা বদমাইশ হারামজাদা সবার আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এবং সেই সাথে সবাইকে সতর্ক করে দিয়েছে, অনুরোধ করেছে যেন আমরা কোন রকম কোন সম্প্রচার, অপপ্রচার, মানে এই বিষয়টাকে কেন্দ্র করে যেন আমরা কোনো কিছু না ছড়াই। কেন রে ভাই, কি লিগা? মানে আমরা যদি এগুলো নিয়ে খাটাখাটি করি, ভিডিও, পজিটিভ নেগেটিভ নিউজ এগুলো যদি আমরা ছড়াই, তাহলে হয়তো বা পেছনে আরে না কি চলেছে এতদিন, তোমার আসল রূপটা আসলে কি সেটা আমরা সবাই জেনে যাবো, তাই না? এ বেটা শালার পর, তুই সবার আগে দেশে না ফিরে তুই ওখান থেকে কি স্ট্যাটাস দাস? এ হারামজাদা ফার্মগেট, চোরের ঘরে চোর, লুচ্চা নাম্বার 1, বদমাইশ, পরকের কোন এক রাজা, মেরে চার আত্মপেন্ডা খাওয়ানো দরকার তোকে গাজা। আর বন্ধুরা, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা, আফরা ইবনাত ইকরা তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন সকাল 11 ঘটিকায়। ডিএসএস এভিনিউ 2 এ আজকে সকাল 11টার দিকে আমরা তথ্য পাই একজন নারী আত্মহত্যা করেছে। কিন্তু হারামজাদা নাক বান্দির পলায় আমাদেরকে নিউজটা জানাইছো কখন? দুপুরে, তাই না? বন্ধুরা, দুপুর কোনটা সকাল কোনটা সেটার মধ্যে কিন্তু তফাৎ আছে, তাই না? অর্থাৎ যে বিষয়টা বেলা 12টার আগে ঘটবে সেটাকে কিন্তু এম বলা হবে, আর যে বিষয়টা বেলা 12টার পরে ঘটবে সেটাকে বলা হয় পিএম, অর্থাৎ দুপুর। তুই কোন জায়গায় ছিলি বল? আমার প্রশ্ন হচ্ছে আমাদেরকে মৃত্যুর সংবাদটা সাথে সাথে কেন জানানো হলো না? তার মানে কি তুই ব্যাপারগুলো দুপুরে জেনেছিস? আর যদি এটা হয়ে থাকে, তুই একজন হাজবেন্ড হয়ে যদি দুপুর বেলায় মৃত্যুর সংবাদটা পেয়ে থাকিস, তার মানে তাহলে আমরা এটা কি ধরে নিব যে তোর স্ত্রীর সাথে তোর যোগাযোগ ব্যবস্থা এতটাই ক্ষুণ্ণ ছিল যে সময় মতো তুই তোর স্ত্রীর মৃত্যুর সংবাদটা পাস নাই। এবং দ্যাটস ওয়াই তুই আমাদের সবাইকে এটাই জানিয়েছিস যে আজকে দুপুরে মিরপুরের ডিওএইচএস বাসায় ইকরা আত্মহত্যা করেছে। এখন বন্ধুরা, আপনারা একটু ভাবুন, একজন হাজবেন্ড হয়ে সে যদি স্ত্রীর মৃত্যুর সংবাদটা সময় মতো না পেয়ে থাকে, তাহলে সে বন্ধুরা কিসের হাজবেন্ড বলেন তো? আর তাদের সাথে কেমনই বা সম্পর্ক ছিল? এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ তিথির সাথে। এটা আলবি অবশ্যই ইকরাকে স্বীকারও করতে যে হ্যাঁ, তিথির সাথে আমার ভালোবাসা, হ্যাঁ আমি ওকে ভালোবাসি, অ্যান্ড তোমার সাথে আমার সম্পর্কটা এখন শুধুমাত্র রিজিকের জন্য, তোমার প্রতি আমার ওই ফিলিংস নাই। এটা ইকরাকে ও আগেই স্বীকার করছে, কয়েকদিন আগে, বেশ কিছুদিন আগে। এগুলো নিয়েও ইকরা অনেক কান্নাকাটি করছে। বন্ধুরা, এমনটা তো আপনারা সবাই জানতে পেরেছেন ইতিমধ্যেই যে আলবি নাকি শেষ পর্যায়ে যখন সে নেপালে গিয়েছে তখন নাকি সে তার সন্তান রিজিকের সাথে ঠিকভাবে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছিল। ইকরা আলবিকে ফোন করলো, ফোন করার পরে ভিডিও কল দিল যে রিজিকের শরীরটা খারাপ, রিজিক তোমার সাথে কথা বলতে চায়। আলবি ফোনটা কেটে দিছে, ফোনটা কেটে দিয়ে বলছে তুমি ইচ্ছা করে হচ্ছে এখন সিন ক্রিয়েট করতেছো, মিথ্যা কথা বলতেছো, আমাকে ডিস্টার্ব করতেছো,
এই টাইপের কিছু একটা বলছে। তখন ইকরা আবার কান্নাকাটি করলো। ইভেন ইকরার কিছু চ্যাট ভাইরাল হয়েছে, সেখানে এটা লেখা ছিল যে ইকরা নাকি আলবিকে ফোন করতে ভয় পেত। এখন ভয় কেন পেত? কারণ ইকরা এটা ভাবতো যে ইকরা যদি আলবিকে ঘন ঘন ফোন করে তাহলে হয়তো আলবি এটা ভাববে যে আমার ওয়াইফ আমাকে সন্দেহ করছে, আর সেইটা নিয়ে আলবি মন খারাপও করতে পারে, মাইন্ডও করতে পারে। কিন্তু বন্ধুরা বিষয়টা এখানে শেষ নয়। বন্ধুরা আগের দিন আলবি এই টাইপের একটি স্ট্যাটাস দিয়েছিল যেখানে কিনা লেখা ছিল ভুল করলে মাপ মিলে মুক্তি মিলে না, এবং সেইখানে তার সহধর্মিনী কমেন্ট করে বলেন যে ভুল করলে মাপও মিলে না মুক্তিও মিলে না, ভুল স্বীকার করতে পারলা, আমার আমি কি মুক্তি করে দিলাম আবার কষ্ট কেন? বন্ধুরা এই স্ট্যাটাসের মাধ্যমে আপনারা কি বুঝতে পারেন? মানে হারামজাদা আলবি যে একটা ভুল করেছিল সেটার ভুল সে স্বীকার করেছে, বাট সে মুক্তি পাচ্ছে না। সে তার ওয়াইফের কাছ থেকে মুক্তি চাচ্ছিল, তার ওয়াইফ এই টাইপের কমেন্টটা করেছে যেখানে কিনা স্পষ্টভাবে এটা বোঝা যাচ্ছে যে আমার আমি কি আমি মুক্তি দিলাম। বন্ধুরা ইতিমধ্যে আপনারা সবাই এটা জানেন যে এই স্ট্যাটাসটি এখন আর আলবির প্রোফাইলে নেই। কেন নেই? কারণ হারামজাদা ভয়ের চোটে ফেসে যাবে না, ডিলিট করে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে স্ট্যাটাস গায়েব কেন হলো বল? তুই ডিলিট কেন করেছিস? কি রে চোসলার ভাই খোসলা, তুই কি একটা চোর? তুই না অভিনেতা? বন্ধুরা অভিনয় করে তুই মেয়েটার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, বুঝেন নাই? গত 3-4 বছর সে তার বয়ফ্রেন্ডের সাথে অভিনয় করে যাচ্ছিল। ইকরা আর ইকরা হাজবেন্ড ওনাদের আগের থেকে মনোমালিন্য ছিল, বাট তারা ইকরা এত বুদ্ধিমতী একটা মেয়ে ছিল যে কিনা কখনোই তার হাজবেন্ডকে আজ পর্যন্ত দেখবেন ইকরাকে যে কখনো তার হাজবেন্ডকে কোথাও ছোট করে নেই। মানে মন দিয়ে রেখেছে আরেকটা কোন একটা হস্তিনীকে যে কিনা একটা পতিতার চাইতে খারাপ দেখতে। আমাদের বাসায় যে ঘর মোছানো কিছু মেয়েটে থাকে যে বন্ধুরা তারাও কাজ করে খায়, কিন্তু তারা পতিতাগিরি করে খায় না, তাদের থেকেও দেখতে খারাপ অশ্লীল কোন এক ম্যাগি নুডলস। সে দেশটাই তুমি স্ট্যাটাসটা গায়েব করে দিয়েছো। বন্ধুরা প্রাথমিক অবস্থায় তদন্ত করে ওর মতো আলবিকে 2 ডজন ডিম থেরাপি দিয়ে এটা জিজ্ঞেস করা হোক যে ফেসবুক স্ট্যাটাস কেন ডিলিট করা হলো না। মানে বন্ধুরা সিম্পল সিবাত, যখন ইকরা আপু কমেন্ট করে বলেছিল সে পোস্টে যে আমার আমি কিন্তু আমি মুক্তি দিলাম, তখন কি ওর এটা বোঝা উচিত ছিল না? কিংবা কি তখন সে এটা বোঝে নাই যে ইকরা কিন্তু কিছু একটা করতে যাচ্ছে? আমার কথা হচ্ছে পুলিশ প্রশাসন কিংবা তখন সে বাড়িতে মানুষ কেন পাঠায় নাই যে ইকরাকে তোমরা সেভ করো, ওকে ধরো? তুই ইকরাকে সেভ করার চেষ্টা কেন করছ নাই? কেন? কারণ বন্ধুরা ও তো আসলে চাচ্ছিল এরকম কোনো কিছু একটা হয়, বুঝছেন না? ইচ্ছা করে সে মেয়েকে দিয়ে পোস্ট করে তো যেন ইকরা জেলাস ফিল করে, ইকরা যেন হিট পায়। আর এখন ক্যামেরা সামনে সে নাটক। আমাকে আমার ছেলের কাছে যাইতে দেন আপনারা প্লিজ। ও আমার জন্য অপেক্ষা করতেছে। ওকে আমি মানুষের মতো মানুষ করতে চাই, ওকে আমি পৃথিবীতে সুখের একটা জীবন দিতে চাই। বন্ধুরা বেসিক্যালি এখন এই লম্পটটা যেটা চাচ্ছে যে সে তার ছেলে অথবা রিজিকের দোহাই দিয়ে সে রিজিককে দেখে আপনাদের কাছ থেকে একটা সিম্পিতে অর্জন করে চাচ্ছে কোনো না কোনো ভাবে এই মামলার থেকে যেন রেহাই পায়। কিন্তু ভাইয়া তুমি এটা বুঝো না ব্যাপারটা, রিজিকের জায়গায় ঠিকই থাকবে। রিজিক অবশ্যই মানুষের মতো মানুষ হবে, সে অনেকটা বড় হবে, কিন্তু তুমি আর তিথি মিলে যেভাবে দিনে দিনে তিলে তিলে মেয়েটাকে শেষ করেছো। আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে আলবির মা। তোমরা রীতিমতো যুক্তি করে করে মেয়েটাকে দৈনিক থেরাপি দিতা, যেটা কিনা পৃথিবীর কেউ জানতো না। তোমাদের শাস্তি তোমাদের বিচার দেশের আইন অনুযায়ী অবশ্যই হবে, সেইটার থেকে তোমাকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। বন্ধুরা এখানে কোন পয়েন্টটা মেরেছে দেখেন, এয়ারপোর্টের বাইরে নাকি কারাবলকে মারার জন্য হিট করার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে ছিল, আর সেটা নাকি গোপন সূত্রের মাধ্যমে হারামজাদা জানতে পেরেছে। আমার কাছে ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টে এভরিথিং ওয়াজ রেডি, আমি ঢোকা মাত্রই আমাকে হিট করবে বা আমাকে পুলিশের হাতে পড়ার আগেই আমাকে যা করার করবে। তো ওই অবস্থায় তো আমি দেশে ঢুকবো না। তো বলছে কি শোন না, কে বা কারা তোকে জানিয়েছে কিংবা কারা তোকে হিট করার জন্য এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে ছিল সেটা একটু ক্লিয়ার কর। বাংলাদেশের প্রশাসনকে তুই বল না, মানে যদি সেনাবাহিনী অথবা বাংলাদেশের পুলিশ প্রশাসন যারা আছেন তারা যদি সবাই মিলে যৌথভাবে তোকে প্রোটেক্ট করে, আমার তো মনে হয় না কোনো আম পাবলিক তোর গায়ে একটা ফুলের টুকা দিতে পারবে। তো তারপরে সমস্যা কোথায়? কেন আসিস না? এর সাথে শুধু আমার কাছের মানুষজনই যে জড়িত তা না, আর অনেক মানুষজন জড়িত। আমি পুরোটা না বলি, কাউকে ছোট করতে চাই না বা কাউকে আমি। ভাই এগুলো বয়ান ছাড়, তুই ভাবিস না যে নেপালে তুই দীর্ঘদিন লুকিয়ে থাকতে পারবি, আর নেপাল তো ছাড় পৃথিবীর কোনো জায়গায় গিয়ে তুই লুকিয়ে থাকতে পারবি না, বিশ্বাস কর। আর বন্ধুরা সেই সাথে এমন একটা কথা বলেছে, টক্সিসিটি একটা বিষয়। আমাদের রিলেশনশিপটা অনেক আগে থেকেই টক্সিক ছিল, অনেক আগে থেকে টক্সিক ছিল। তিথির সাথে পরিচয় হওয়ার আগে থেকেও টক্সিক ছিল, এন্ড ও অনেক আগে থেকে আমার কাছে ডিভোর্স চাইতো। মানে তার বউটা পৃথিবী থেকে চলে গিয়েছে, চতুর্দিকে একটা শোকের মাতম। এই মূর্তি করে এই কথাটা বলা খুব প্রয়োজন ছিল। তিথির বিষয়টা নিয়ে যদি বলি, দীর্ঘদিন একসাথে কাজ করার কারণে, একসাথে স্ক্রিন শেয়ার করার কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা আর্টিস্টের সাথে একটা আর্টিস্টের ভালো বন্ধুত্ব, ভালো বন্ডিং হইতেই পারে। তিথির সাথেও আমার খুবই ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছিল। বেটা মেন্টালের বন্ডিং ছাড়, তুই তো নিজে একটা মেন্টাল। তোর কি মাথা এটা খেলে না? তুই যার সাথে 15 বছর সংসার করছিস, তুই যে রাস্তার মেয়েটা 12 ভাতের সাথে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়ালি, এই ব্যাপারটাকে আদৌ তোর বউ মেনে নিতে পারবে? এবং একটা নির্ভরশীলতার জায়গা আমাদের মধ্যে ছিল। তার মানে এই না যে আমি ইকরাকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করব। বন্ধুরা যে ম্যাগিটা আছে না, এই যে বন্ধুরা ও আসলে এতদিন পর সোশ্যাল মিডিয়ায় এসে মুখ খুললো, সম্পূর্ণ স্ক্রিপ্ট, সম্পূর্ণ নাটক। সে যে সাথের ম্যাগিটা সে শিখিয়ে দিয়েছে। না মানে আমাকে একটা কথা বোঝা, তুই যেখানে বললি যে তুইও নিজেকে শেষ করার একটা চেষ্টা করছিলি, আমারও মনে হয় যে
আমি যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারি। তোর তিথি কোথায়? তুই নিজেকে শেষ করবি কেন? তোর তিথি আছে না? বাট ওই মুহূর্তে যখন রিজিকের ফেসটা আমার চোখের সামনে আসে না, আমি নিজেকে শক্ত না করা ছাড়া আমি কোনো উপায় দেখি না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ওর বর্তমানে বিন্দু পরিমাণও ছেলের প্রতি কিংবা তার ওয়াইফের প্রতি ফিলিংস আছে? ওয়াইফ তো চলে গিয়েছে। বাট ওই মুহূর্তে যখন রিজিকের ফেসটা আমার চোখের সামনে আসে না, বন্ধুরা, কেউ ওকে সিম্পিতি দিবেন না, এবং আমি আমাদের দেশের সরকারের কাছে এর আবেদন জানাই যে এই লম্পটটাকে হারামজাদাকে যেন কোনোভাবে কোনো রকম কোনো ছাড় না দেওয়া হয়। ওই ব্যাপারটা যখন আমি জানতে পারি, ক্লিয়ারিফাই হই, তখন আমি ইমিগ্রেশন ক্রস করার পরেও আমি অফলোড হই। দেখেন এখানে রিজেক্টেড লেখা আছে, অফলোড হওয়ার। বন্ধুরা, কোন জায়গার কোন আমলের কোন ভিসার কি সিল মারা দেখাচ্ছে আমাদেরকে, ঠিক আছে? এগুলো সব নাটক, এগুলো বানায় নিয়ে আসছে। ও কোন রকম কোন আসার চেষ্টা করেই নাই। তাই আমাকে তুই এটা বোঝাতো, তুই যে কষ্ট এখানে দেখালি। যেদিনের ঘটনা সেদিন আমি এমন কোনো চেষ্টা বা প্রয়াস বাদ রাখি নাই যে নেপাল থেকে বাংলাদেশে যেন আসা যায়। সেটা বাংলাদেশ নেপাল ডিরেক্ট ফ্লাইট হোক, ছিল না, ট্রানজিট ফ্লাইট ছিল না। মিডল ইস্টের আকাশে প্লেন ওরা বন্ধ ছিল বিকজ অফ ওয়ার, কিন্তু নেপাল তো এশিয়ার মধ্যে, তাই না? তুই কি আমাদেরকে এটা বিশ্বাস করতে বলো যে তুই কোন রকম কোন ট্রানজিট টিকিট কোনো কিছু পাস নাই? বাংলাদেশ নেপাল ডিরেক্ট ফ্লাইট হোক, ছিল না, ট্রানজিট ফ্লাইট ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন ইকরার মামা তোকে ফোন করেছিল তখন তুই ওনার সাথে খুবই নরমালি বিহেভিয়ার করেছিলি। আমি যখন তাকে ফোন করলাম, ফোন করার পরে ভাইয়া ইকরা তো নাই, মানে তুই এমন ভাবে বলেছিস, ভদ্রলোক যেটা বলেছে, মানে বিষয়টা এরকম হয়েছে যে বাসায় না থাকলে যে ধরনের অ্যাটিটিউডটা হয়, কথাবার্তার মানুষের ন্যূনতম একটা মানুষ যে বোঝা যায় যে এটা সামাজিক বা মানসিক হ্যাঁ, এই ওই রকমই কিন্তু বোঝা যায় না তার অ্যাটিটিউডে। তো আমরা কিন্তু বুঝি তোর চোখ মুখ দেখলে তুই যে নাটক করছিস। ওই মানুষটা মারা গেছে, তার শেষবারের মতো তার চেহারাটা আমি দেখবো না? বন্ধুরা, সম্পূর্ণ নাটক। নিজে যে টাইপের নাটক অভিনয় সারা জীবন করে আসছে, সেই টাইপের নাটক এখন জনগণের সাথে খেলার চেষ্টা করছে। আর এই যে চোখ এগুলো কি দিয়েছিস, মানে কান্না করার অভিনয়ের গ্লিসারিন। 1 ঘন্টা লাগে, এই লাগে সেই লাগে। ভাই আমি নেপালে 18 বার আসছি, আমি জানি নেপাল থেকে যেতে কতক্ষণ লাগে। না মানে আমার কথা হচ্ছে, 18 বার নেপাল তুই কি করতে গিয়েছিলি? তোর নানের হাঙ্গা লাগে নেপালে প্রত্যেক বছর? বন্ধুরা, প্রতি বছর যখন এই 12 ভাতের বার্থডে সেখানে হয়, তখনই হারামজাদা যুক্তি করে টিক্স করে নেপালের মধ্যে শুটিং এর ডেট ফলায়, যাতে করে ইচ্ছা করে নেপালে গিয়েই বার্থডে সেলিব্রেট করতে পারে। বুঝুন নাই? ভাই আমি নেপালে 18 বার আসছি, আমি জানি নেপাল থেকে যেতে কতক্ষণ লাগে। শোন, সবই বুঝি, তুই এত বড় কোনো কিছু হয়ে যাস নাই যে শুটিং এর জন্য এখনই তোকে দেশ বিদেশ ঘুরতে হবে, বুঝছ নাই? আর সবকিছু বাদ দিয়ে নেপাল। আর বন্ধুরা, কত বড় সাহস, আমাদের জন্য বলে দেশে আসতে পারে না, আমাদের জন্য। আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। পরে কেউ করবে সারার উপর তুই, আর দোষ দিবি আমাদের। লড়াইটা করে কত বড় সাহস তোর! শোন, তুই একদিন হলো আসবি, বুঝছ নাই? ছাড় পাবি না, কারণ আমাদের এটা ফুল ডাউট যে এটা কোনো স্বাভাবিক আত্মহত্যা নয়, এটার পিছনে লুকিয়ে আছে বিশাল এক রহস্য। আর বন্ধুরা, সবচেয়ে বড় প্রমাণ ওটা আসলে কত বড় অপরাধী, এই ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে আপনারা সবাই শুনলে বুঝতে পারবেন যে কিভাবে ইকরাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দিনের পর দিনে আলভি চিট করেছে। মানে মেয়েটা যে আত্মহত্যা করেছে, অথবা সে যে আসলে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে, এমনি এমনি যায়নি। মেয়েটার সাথে অসংখ্য ভাবে চিট করা হয়েছে, এবং দ্যাটস ওয়াই মেয়েটা আজকে আমাদের মাঝে নেই। ইকরা ফোন দিলে বলবি যে আমি তো হাউসেই থেকে গেছিলাম রাতে, বসার অতিবাহিত বসুন্ধরা ছিল, বসুন্ধরা থেকে আসতেছে। আর যদি 11:30 পরে ফোন দেয়, 11:30 পরে ফোন দিলে বলবি যে এই বসরা আউটডোরে, আমি তো ইনডোরে। শোয়েব, এই যদি মেসেজটা শুনে থাকোস তাইলে ফোন দিলে বাসা থেকে বলবি যে আমরা বসুন্ধরা আছি, ওই যে ভাইয়ার এডিটিং প্যানেল, ওইখানে বলবি যে সারা রাত শুটিং করতে করতে ঘুরতে ঘুরতে রাস্তায় ঘুরতে ঘুরতে তো 300 ফিটের ওখানেও শুটিং হয়েছে। না মানে শালার পর তুই বসুন্ধরার রাস্তা তুই ঘুরতি? বসুন্ধরা থেকে আসতেছে। আর যদি 11:30 পরে ফোন দেয়, 11:30 পরে ফোন দিলে বলবি যে এই বসরা আউটডোরে, আমি তো ইনডোরে। বন্ধুরা, চিন্তা করেছেন কত বড় খারাপ? আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এর সাথে কি করা উচিত। বন্ধুরা, তবুও আমরা শান্ত হতাম যদি ব্যাপারটা এই পর্যন্তই থাকতো, কিন্তু ভাইসাব না, হারামজাদা নেপালের চিপার চাপার মতো লুকিয়ে থেকে সেইখান থেকে টেকনিক্যাল টিম দিয়ে, বন্ধুরা ইকরার ভেরিফাইড প্রোফাইল ছিল ফেসবুকে, সেটাকে পর্যন্ত রিমুভ করে দিয়েছে টিম দিয়ে। তো এগুলো করে কি তুই কি পার পেয়ে যাবি? বন্ধুরা, প্রমাণ লুপাট করার চেষ্টা, ঘটনা এখানে শেষ নয়। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যেদিন ইকরা আপু আত্মহত্যা করেছেন, বন্ধুরা ঘটনাস্থলে ইকরা আপুর ব্যবহৃত ফাঁসি নেওয়া সে ওন্না সেখান থেকে গায়েব।
গায়েব, বিছানার চাদর চেঞ্জ করা হয়েছে সেটা গায়েব, আরো অসংখ্য জিনিস সেখান থেকে গায়েব হয়েছে। বন্ধুরা আমার কথা হচ্ছে সেখানে ইকরা আপু যখন আত্মহত্যা করেছে আলবি নেপাল থেকে বসে ফোন করে সে তার দুজন লোককে সেখানে পাঠিয়েছিল। আমার কথা হচ্ছে বন্ধুরা যে ওড়না ব্যবহৃত করে ইকরা আপু আত্মহত্যা করেছেন সে ওড়না সেখান থেকে গায়েব হলো কিভাবে? বিছানার চাদর পুলিশকে ছাড়ে পুলিশ আসার আগে চেঞ্জ করা হলো কেন, যখন কিনা ব্যাপারটা সম্পূর্ণ পুলিশ কেস? আচ্ছা ও কি নিজের যে ওর উন্নাটা ছিল ওই উন্নাটা দিয়ে করছে? ওর যে জামাটা পরা ছিল কি দিয়ে যে করছে ওই আলামতটাই তো নাই, ওইটাই তো গায়েব করছে। কি বলো? কি দিয়ে করছে না ওটা তো পুলিশের কাছে থাকার কথা, পুলিশ যায় ওই জিনিসটা নিবে না আলামত হিসেবে যে এই ওনাটা দিয়া বা এই দড়িটা দিয়া করছে। তো পুলিশ তো ওখানে রিপোর্টে লিখছে আমি রুমে ঢুকছি, সব ক্লিন পাইছি, কোনো হাতের চাপও নাই, চাদর মাদর সব চেঞ্জ করা, এবং আমি কোনো আলামত পাই নাই। হ্যাঁ হ্যাঁ, কোনো আলামত নাই, তো আলামতই নাই। এই যে বলতেছে যে গলায় নিজের উন্না দিছে, তো সেই উন্নাটা কোথায়? ওনাটাও নাই, কিচ্ছু নাই। বন্ধুরা এটা আপনারা আসলে কি বুঝতে পারছেন? মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে কোথাও না কোথাও আমি এটা সন্দেহের গ্রান পাচ্ছি যে ইকরা সুইসাইড করে নাই, ইকরাকে খুন করা হয়েছে, এবং সেটার নেপথ্যে 1 নম্বর আসামি এই জাহরা আলবি আর এই যে নর্তকী বাজেস্টনের তিথি। এবং সরকারের কাছে আমাদের এটা দাবি যে খুব শীঘ্রই থেকে শীঘ্রই এদেরকে আইনের আওতায় আনা হোক। আমাকে আমার ছেলের কাছে যাইতে দেন আপনারা প্লিজ, ও আমার জন্য অপেক্ষা করতেছে। বন্ধুরা ভেবেছিল খুবই ভালো একটা সিম্পিতি পাবে, সরকার সাবাসি দেগা কেউ, शाबाशी देगा क्यों? বন্ধুরা উল্টো সোশ্যাল মিডিয়ার পাবলিক প্রত্যেকটা ক্রিয়েটার আপুরা ভাইয়ারা এমন ধোয়া ধুচ্ছে আর এমন ভাবে ট্রোল করছে, বন্ধুরা দিল খুশ হয়ে গেছে বুঝছেন না? আর বন্ধুরা কোন কমেন্ট বক্সে বলে কি বলে দিয়েছে, বন্ধুরা আমি এখনো সেগুলো পাই নাই, আপনারা যদি পান তাহলে কিন্তু সেগুলো অবশ্যই আমাকে সেন্ড করবেন, সেটার উপর আরেকটা ধলে আসবে বুঝছেন না? বন্ধুরা কি টাইপের ওই নাটক করে আর কি কেউ অভিনয় করে সেগুলো ইতিমধ্যে আমি দেখেছি, কিন্তু আমার কত স্ত্রী মারা গেল, তোমাদের নিজস্ব সন্তান সে এতিম হয়ে গেল, তুমি ভাইয়া এখনো বাংলাদেশে আসতে পারলা না। বাংলাদেশ নেপাল ডিরেক্ট ফ্লাইট হোক ছিল না, ট্রানজিট ফ্লাইট ছিল না। কি ভাইয়া ব্যাপারটাকে আসলে এটাই না কি ইচ্ছা করে ভয় ফেসে গেছে বলে আসতে পারো না বলো তো? বন্ধুরা সারাদিন পার হয়ে রাত হয়ে গেল, ইকরার দাফন কাজ সম্পূর্ণ হয়ে গেল, তারপরে তুই আসতে পারলি না? কিরে শালার পুত বদমাইশ, তুই কোন জায়গার শুটিং এর কাজে গিয়েছিস নেপালে বল? এ বেটা হারামজাদা, শুটিং এর কাজে গিয়েছিলি নাকি তোর যে বর্তমানে যে ফাতারানি রক্ষিতা ডান্স বারের কোন কাইটেন অরিজিনাল পতিতা সিলমারা তার বার্থডে উদযাপন করতে গিয়েছিলি বলতো? আর বন্ধুরা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটাই, ওর ফ্যামিলি কেন পলাতক জিজ্ঞেস করেন তো সবাই। বন্ধুরা কেন পলাতক বুঝেন নাই? কারণ মামলা হয়েছে না, নিজেরা তো দোষী। ইকরার মা তো বন্ধুরা কান্না করে করে বলেছে যে ওরাই আমার মেয়েটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে, আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে আলবির মা। এবং সেই সাথে ইকরার বান্ধবী অথবা শুভাকাঙ্ক্ষী যারা ছিল, ও হচ্ছে ইকরার সব থেকে বড় পরিচয়, ও আমাদের মেয়েদের অনেক বড় একটা উদ্যোক্তা। বাংলাদেশের প্রথম মাদের নিয়ে সব থেকে বড় গ্রুপ ও করেছে, যেখানে মারা সবসময় ডিপ্রেশনে থাকে, সেই ডিপ্রেশনটা থেকে মুক্তি পাওয়ার জন্য মাদেরকে নিয়ে সব থেকে বড় একটা গ্রুপ ছিল ইকরা। তো সেই টাইপের মেয়ে আত্মহত্যা করবে হুদাই, তাও এটাকে বন্ধুরা মেনে নেওয়া যায়? আপনারা না রিজিককে ভালোবাসেন, আপনারা না রিজিককে নিয়ে অনেক কনসার্ন। বন্ধুরা এখানে স্পষ্ট ভাবে এটাই বোঝা যায় হারামজাদা প্রমাণ গুজাচ্ছে সব, অর্থাৎ ফোনের মধ্যে যেগুলো ছিল ওই মেয়ের সাথে কাহিনী মাহিনী বুঝতেই পারছেন, নষ্ট নোংরা ভিডিও অথবা ফটো কিংবা চ্যাট এগুলো সব ডিলিট মিলিট করছে বুঝুন নাই? তারপর সে আইনজীবী ধরে টাকা পয়সা খাইয়ে ঘুষমুষ খাইয়ে তারপর দেশে ফিরবে বুঝুন নাই? আমি আইন শৃঙ্খলা বাহিনী ভাইদের কাছে রিকোয়েস্ট করছি এই হারামজাদার কোনো কথা আপনারা শুনবেন না, এবং সেই সাথে দেশে ফিরা মাত্র ওকে গ্রেফতার করা হোক। ভাই আলবি তুমি বাঁচতে পারবে না বুঝছো না? কারণ নেপালের সাথে বাংলাদেশের সেই সম্পর্ক আছে, যদি বাংলাদেশের তালিকাভুক্ত কোনো আসামি সেই দেশে লুকিয়ে থাকে তাহলে নেপাল সরকার নেপালের প্রশাসন আমাদেরকে সহযোগিতা করতে বাধ্য। অর্থাৎ তোমার মতো আসামিকে মনে করো 2-4টা কানের নিচে দিয়া নেপাল পুলিশ এনি টাইম বাংলাদেশের কাছে হ্যান্ড ওভার করে দিবে বুঝছো না? তো তুই যদি এটা চিন্তা করস যে নেপালে তুই লুকিয়ে থাকবে সারা জীবন, ওটা ভুল। তোকে গ্রেফতার করে দেশে আনাটা বাংলাদেশের সরকারের পক্ষে কোনো ব্যাপারে না, বুঝোস নাই? আর যে তিথি না বিথি, তুই তো একটা মনে কর ছিনাল নষ্টা। বন্ধুরা এই তিথি হচ্ছে সেই টাইপের 12 ভাতারি যে কিনা আলবির আগে প্রোডাকশনের ক্যামেরাম্যান যে আছে তাদের মতো কোন একটা ক্যামেরাম্যানের সাথে রিলেশন ছিল, তারপরে ক্যামেরাম্যানকে ছেড়ে বেটার পেয়েছে না নায়ক। কি সমস্যা আপনার? মানে যে নামের একটা নায়ক মন চা থাপড়া বানাতে একটা গায়ক। বন্ধুরা আমার কথা হচ্ছে একটা মেয়ে মানুষ কতটা নির্লজ্জ কতটা বেহায়া হলে তুই ভালো করে জানিস যে লোকটির একটা সাজানো সংসার, বউ আছে, ছোট্ট একটা বাচ্চা আছে যার নাম রিজিক, সবকিছু জেনে শুনে এই ফাটা বাচ্চার চিপার মধ্যে ইচ্ছা করতে কেন ঢুকেছিস বলতো? এই হারামজাদী নষ্ট কোন 17 ভাতারি পতিতার বাচ্চা পতিতা গিরি করে যে খাস সেটা খেয়ে কি পোষায় নাই? না মানে তোর মতো মেয়ে তুই যে মনে করে নাটক করো সেটা তো সাইনবোর্ড ছিল, আমরা তো বুঝি। আসল কাম তো ছিল তোদের অন্য প্রডিউসার অথবা পরিচালকদেরকে খুশি করা, বুঝছ নাই? তো সেগুলো করে খাচ্ছিলি, সেগুলো করে খাইতি, ওইটাই করণ মারা 14টা করতে যাও কেন? মাঝখানে কেন ঢুকলি বল?
বন্ধুরা ইকরা আপুর যে সমস্ত চ্যাটগুলো ভাইরাল হয়েছে আপনারা সবাই দেখেছেন, সেখানে স্পষ্টভাবে এটা লেখা আছে যে কক্সবাজার থেকে আলবি ইকরার জন্য চুরি কিনে এনেছিল। সেম চুরি পরে পরের দিন এই তিতি হারামজাদে বান্দির বাচ্চায় ফেসবুকে ছবি তুলে পোস্ট করেছে। কেন? মানে একে তো মনে কর তুই একটা অপরাধী, একটা হাজবেন্ড ওয়াইফ, একটা শিশু সন্তান তাদের আছে, তাদের মাঝখানে তুই ঢুকেছিস। তো হাজবেন্ড তার ওয়াইফের জন্য শখ করে চুরি এনেছে, তো সেম টাইপের চুরি পরে কি তোকে কি পোস্ট দিতে হবে? বন্ধুরা এখানে ঘটনা কি হচ্ছে শুনবেন না। হাজবেন্ড যেটা হতো মাদার বোক, এই শালা তো একটা হিজা ম্যাগের ছেলে। ওই কি করেছে শুনেন। কক্সবাজার অ্যাকচুয়ালি নিয়ে গিয়েছিল এটাকে সাথে করে, ওই যে নাটক বানায় না বালের নাটক, ওই নাটকেরও সিলাই। তো সেইখানে গিয়ে বুঝতেই পারছেন এটাকেও চুরি কিনে দিয়েছে। তখন চিন্তা করেছে আমি আমার ওয়াইফের জন্য নিয়ে যাই, ঠিক আছে। তো ও তো মনে করেন বুঝতেই পারছেন ওয়াইফটাকে জ্বালাবে না, কষ্ট দিবে না, হিট দিবে না যে তুই সরে যা। তো এই কারণে ইচ্ছা করে চুরিটাকে হাতে পরে তারপর ছবি পোস্ট করেছে। এখন তো মনে কর তোরা মায়েরা কোন পিটনে দিয়া স্যান্ডেল গলায় দিয়া তারপর ছবি তুলে আমাদের পোস্ট করা দরকার প্রত্যেকটা পেজে, বুঝছ নাই? কোথায় পালাবি, কোথায় লুকাবি, কোন গাথায় ঢুকবি? বন্ধুরা আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, বিশেষ করে এই দুইটার কাছে যেন আমার ভিডিওটি যায়, তাহলে প্রাথমিক শাস্তি ওরা আমার মাধ্যমে পেয়ে যাবে, বুঝছেন না? খালি দেখবি খালি ভিডিওটা আমার। বন্ধুরা এই হচ্ছে এমন এক নর্তকী, এমন এক পতিতা যে কিনা হাজবেন্ড ওয়াইফের সম্পর্কের মাঝখানে এমন ভাবে ঢুকেছিল। বন্ধুরা এই হারামজাদের জন্য আলবি তার ওয়াইফের সাথে ম্যারেজ অ্যানিভার্সারির দিনে সময় দিতে পারেনি, অর্থাৎ দিনেও ছিল না আলবি, রাতেও ছিল না। কেন? কারণ এই নর্তকীটা মাঝখানে ঢুকেছে না, ওর খারাপ লাগবে, কষ্ট লাগবে, ওর মাইন্ডে লাগবে, বুঝছেন না? মানে একটা হাজবেন্ড তার ওয়াইফকে টাইম দেবে অ্যানিভার্সারি উপলক্ষে, সেই টাইমে এটার সহ্য হবে না। বুঝেন কোন খারাপ কোন খাতারনাক নর্তকী এটা। শোন, বাংলাদেশের যত কোটি মানুষ আছে সবার দুই পার জুতা আছে না, সবার জুতার বাড়ি তোর গালে, বুঝছ না? তাও কি আবার তালে তালে। বন্ধুরা ইকরা আপুর সেই চ্যাটগুলো পরে আমি আরো যেটা জানতে পেরেছি, বন্ধুরা প্রোফাইল গিয়েছিল আলবি শুটিং করতে, সেখানে তাকে রাতের বেলা থাকতে হবে। বন্ধুরা পরের দিন এই 12 ভাতারিটা 17 ভাতারিটা হোটেল রুমে মিররের সামনে দাঁড়িয়ে নাকি এমন একটা ছবি পোস্ট করেছে খারাপ, যেটা দেখে কিনা যে কোনো স্ত্রীর মন এমনি ভেঙে যাবে। কারণ একে তো তার হাজবেন্ড বাইরে আছে এবং সেই সাথে সেই শুটিং একটা ফিন্ডি আছে, ম্যাগি আছে, যাকে দিয়ে কিনা এমনিতেই সন্দেহ চলতেছে। বন্ধুরা হিট মানুষকে হিট, আমরা যে কাপড় চোপড় আয়রন করি না, সেই মেশিন দিয়ে কাপড় ধরে জোর করে হিট দিতে হয় না, এইভাবে হিট দেওয়া যায়। আর সে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে সে শেষ করে দিয়েছে। এর কি বিচার হওয়া উচিত বলুন তো? বন্ধুরা আমি দুইটা কি বলতেছি, দুইটার এমন বিচার হওয়া উচিত যেটা দেখে কিনা কখনো চলো বাংলাদেশের কেউ, পৃথিবীর কেউ পরকীয়া করবার নাম যেন না নাই। বন্ধুরা আলবি তার বউকে যতটুকুই ভালোবাসতো, কুছ তো থানা বন্ধুরা জালেমা দিয়ে সে তার বউয়ের নাম সেভ করে রেখেছিল। আপনারা সবাই জানেন অরিজিৎ সিং এর জালেমা একটা গানও আছে। তো শখ করে মনের মানুষকে মনের মানুষ জালেমা, জান, বেবি কত কিছু তো ডাকে, তাই না? সে তার বউয়ের নাম জালেমাতে সেভ করলো কেন? এই হারামজাদে ম্যাগিটা আলবির সাথে ঝগড়া করেছে এবং রীতিমতো আলবিও সে মাদারবোর্ড, সে কিনা রীতিমতো ম্যাগিটার কথা মতো উত্তর বসতো। প্রায় 2 বছর যাবৎ সে আলাদা বাসা নিয়ে থাকে উত্তরায়, এবং এইখানে আলবি 2 দিন 1 দিন করে করে রাত্রি যাপন করতো, শুটিং এর কথা বইলা বা বিভিন্ন ইয়ে করে। কালো জাদু করেছিল নাকি? কিরে বস্তির মেয়ে হস্তি নেই, কালো জাদু করেছিল? ওই যে নাটকের নামে নষ্টামি ভণ্ডামি পতিতাগিরি যাই করতা, ওগুলোর কইরা খাওন লাগবো না, চুতার বাড়ি খেতে হবে এখন, বুঝছো না? আর বন্ধুরা এরা নাটকও করতো ভাইসাব, বিশেষ করে তিথি না বিথি কি টাইপের চরিত্র অভিনয় করতে শুনবেন না? বন্ধুরা ডান্স বারের আইটেম, যে কিনা ডান্স করে বারের মতো নাচে। বন্ধুরা পতিতালের পতিতা। বন্ধুরা রাস্তাঘাটে রাতের বেলা কিছু মেয়ে ঘুরে বেড়ায় না, মানে রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটে, খদ্দের ধরে কাস্টমার ধরে রাস্তার মেয়ে যারা, মানে ঘুরে ফিরে জোরে সরে, এগুলো ছিল তার নাটকের প্রধান ক্যারেক্টার, যেগুলো কিনা ঘুরে ফিরে একই সাইকেল বারবার সে ফলো করতো। এখন কেন? কারণ বন্ধুরা সে তো জিনিসটা ওইটা, তার তো চারটা ওইটা, বুঝছেন না? সব মেয়ের কি বন্ধুরা ভালো হয়? কিছু কিছু মেয়ে পতিতাও হয়, আর শি ইজ ওয়ান অফ দেম। যেমন বন্ধুরা এখানে দেখেন না, সারা জীবন বই পুস্তকে পড়েছি গোবরে নাকি পদ্ম ফুল ফোটে, কিন্তু আজকে নিজ চোখে দেখলাম। শোন হারামজাদা ফার্ম গেট, তোরা মায়েরা বানাবো নিউ মার্কেট, গোবরে পদ্ম ফুল ফুটে, কিন্তু তুই যেটা দেখছিস সেটা গোবরে পদ্ম ফুল না, সেটা হচ্ছে গোবরে গু, বুঝছ নাই? না মানে মুসরা মুত্রি, এটা কিসের ক্যারেক্টার? আর বন্ধুরা এই টাইপের নাটকগুলো বর্তমানে আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে বেশি সম্প্রচার হচ্ছে। তো এই সমস্ত নাটক দেখে আমরা কি শিখি? যে এরকম কোন একটা মদনা শালার উপর চোর বাটপার শেষরা কোন পকেটে ওই ডান্স বারে যায়, কি একটা ম্যাগিকে দেখতে পায় যার থোবরা কিনা একটা গুয়ের চেয়ে তো খারাপ, আর তাকে দেখি বলে বলবে গোবরে পদ্ম ফুল। সারা জীবন বই পুস্তকে পড়েছি গোবরে নাকি পদ্ম ফুল ফোটে। পদ্ম ফুল দেখছো জীবনে? এ বেটা, ও যদি পদ্ম ফুল হয়, তোর যে সহধর্মিনী যে কিনা তোকে ছেড়ে চলে গিয়েছে, যে কিনা তোকে এতটা ভালোবাসতো, একমাত্র শুধুমাত্র জাস্ট তোর ক্যারিয়ারটা খারাপ হবে বলে তোর আর তিথির পরকের ব্যাপারগুলো কখনো ফ্ল্যাশ করে নাই, সে মেয়েটাকে কি বলবে বলতো? শোন বেটা, সে মেয়ে ছিল এমন হীরা যেটা কিনা পৃথিবীতে তৈরি হয় না, বুঝছ নাই? অন্য গ্রহে তৈরি হয়। আর বন্ধুরা ওর ওয়ে অফ টকিং দেখেন না, দিন ঘুরতেছে রে, দিন ঘুরতেছে,
তখন সবার ঘরে একটা করে এসি লাগাই দিব। বন্ধুরা হতে পারে আগে পিছিয়ে কত না কত ভালো ক্যারেক্টার সে প্লে করেছে, বাট বেশিরভাগই এরকম গুন্ডা, মাবালি, চেসরা, বখাটে, মানে যত টোকাই টাইপের ক্যারেক্টার আছে সব এই শালা প্লে করতো। কিন্তু ঘটনা এখানে শেষ না। অ্যানিভার্সারি কবে? অ্যানিভার্সারি 9/11। বন্ধুরা এই পতিতার সাথে মিশতে মিশতে বান্দির প্রতি নিজের যে অ্যানিভার্সারি ডেট সেটাই ভুলে গেছি। অ্যানিভার্সারি 9/11 না মানে 9/11 মানে তুই কি যেদিন টুইন টাওয়ার ধ্বংস হয়েছে সেদিন তোরা বিয়ে করছিলি? বন্ধুরা 9/11 না, নভেম্বরের 11 না, নভেম্বরের 9। কিন্তু ওই যে পতিতাকে মন দিয়ে বসে আছে না, আপনি তো হচ্ছে নিয়মিত কাজ করছেন, নাটকে কাজ করছেন, সেই পাশাপাশি হচ্ছে সংসারও করছেন, তো দুইটা একসাথে কিভাবে ব্যালেন্স করছেন? যে রাধে সে চুলো বাঁধে আমার কাছে মনে হয়। শোন শালার পর, যে রাধে সে চুলো বাঁধে, কিন্তু তুই তো একটা ম্যাগির ছেলে, তুই রাধে সে চুলো বাঁধে চিপা চাপা তুই আবার সেনে কিনে পাদে। না মানে আমার কথাটা শোন, তুই শুটিং করবে না করবে কি বলতো, কারণ যেখানে তোর শুটিং সেখানে তো তোর মনোরঞ্জন বুঝছ তাই, তুই তো ফ্রিতে পতিতা পেয়ে গেছিস, পতিতা কাম নায়িকা, মঞ্চ তোর মায়েরা বানে একটা গায়িকা। আমি নিজেকে খুব ভালো ব্যালেন্সার মনে করি, আমি খুব ব্যালেন্স করে চলতে পারি লাইফে। আমার কাছে মনে হয় যে ইটস গুড। শোন শালার পর ব্যালেন্স ওগুলো বাদ দে, কুন্ডা গুড কুন্ডা ব্যাড সেগুলো আমরা জানি। তোরা মায়েরা বাংলাদেশের যত জনগণ আছে সবগুলোর খাওয়া মতো তোরা মত বুঝছ নাই, মানে ব্যালেন্স করে চলে ইট ইজ এ গুড। আর তোরা ধরে বাংলাদেশের জনগণের সবার খাওয়া মত। আর বন্ধুরা নাটক হতো ভাই সাহেব করতো কাদের সাথে, বন্ধুরা যাদের চেহারা দেখলে এটা আপনারা প্রথম চান্সে বলে দিবেন না মানে এটা কি বন্ধুরা যায় ক্যারেক্টার কে থোপড়া কি দেখছেন, এই তো বন্ধুরা মনে হয় যে এখানে নাটক করতে আসে নাই, অন্য কোন ইন্টেনশন ধরতে আসছে, ঠিক আছে কাস্টমার ধরতে আসছে। আর বন্ধুরা এইটার থোপড়া দেখেন না, সাইকেল লিখা বুঝছ না? হ্যাঁ ক এটা কি আমার গাছ। বন্ধুরা চেহারার মধ্যে মাথা নাকি মাথার মধ্যে চেহারা বেরোচ্ছে বোঝা বড়ই মুশকিল। না মানে এটার টাক এত বড় কিল্লিগা মানুষটা কতবেল এটা আমার গাছ। বন্ধুরা ওভার অ্যাক্টিং এর কারবার 50 টাকা সবাই কাটেন ওভার অ্যাক্টিং এর জন্য, আর এটাকে দেখেন না সাইকেল লিখা বুঝছ না? হ্যাঁ ক বন্ধুরা মনে হয় অভিনয় না, বন্যার পানিতে মাছ ধরতে আসছে। না মানে এটা কি পায়জামা এখানে উঠে কি এটা মাছ ধরতে নামছে নাকি তোমরা? সাইকেল লিখা বুঝছ না? হ্যাঁ ক আর এইগুলি বন্ধুরা নাটক বুঝেন নাই, এই সমস্ত নাটক করে তোর এই অবস্থা। যদি আফরান নিশো, মোশাররফ করিম ভাই তাদের লেভেলে যদি যেতে পারতি তাহলে তো তোকে খুঁজেই পাওয়া যেত না। আর বন্ধুরা নাটকের মধ্যে কি টাইপের ওয়ার্ড ব্যবহার করতে শোনেন না, আর একবার যদি আমার সীমানার মধ্যে তোর কোনো গাছ মাছ দেখছি রে, গাছ কিন্তু একেবারে ভৈরা দি মুখা দিলাম, মানে ভৈরা দিব একেবারে ভৈরা দি মুখা দিলাম। এই বেটা এই সমস্ত ওয়ার্ড কি নাটকে চলে? বন্ধুরা এগুলো বানায় কারা? একেবারে ভৈরা দি মুখা দিলাম। বন্ধুরা আমি সরকারের কাছে এটা আবেদন করব, এই সমস্ত যে ফালতু নাটকগুলো যেগুলোর থেকে আমরা কোনো কিছু শিখতে পাবো না, যেখানে কিনা পতিতা দেখানো হয়, এই সমস্ত নাটকগুলো ব্যান করা হোক। আর এই আলবি আর যে তিথি এদেরকে তো মনে করেন জেলের ভিতরে ভরা হোক ডাইরেক্ট। বন্ধুরা আত্মহত্যার প্রলোচনা যারা করে, যারা আত্মহত্যা করতে বাধ্য করে কিংবা সহযোগিতা করে, তাদের কি শাস্তি হতে পারে সেটা সবাই এখানে শোনেন। 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ক ধারায় আত্মহত্যায় প্ররোচনার শাস্তি সম্পর্কে বলা হয়েছে। এই ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো নারীকে তার সম্মতি ব্যতিরেকে বা তার ইচ্ছার বিরুদ্ধে সম্ভ্রম হানি ঘটান এবং ওই সম্ভ্রম হানি ঘটানোর কারণে ওই নারী যদি আত্মহত্যা করে থাকে, তাহলে যে ব্যক্তি সম্ভ্রম হানি করেছেন সে উক্ত নারীর আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন বলে গণ্য করা হবে এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের জন্য সর্বোচ্চ 10 বছর কিন্তু সর্বনিম্ন 5 বছর সশ্রম কারাদণ্ড হতে পারে এবং এর অতিরিক্ত অর্থদণ্ডও হতে পারে। দণ্ডবিধির 306 ধারায় আত্মহত্যায় প্ররোচনা বা আত্মহত্যায় সহায়তা করার অপরাধ সম্পর্কে বলে দেওয়া হয়েছে। কেউ যদি কোনো ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা করে বা সহায়তা করে, তাহলে আত্মহত্যায় প্ররোচনা দানকারী ব্যক্তি বা সহায়তাকারী সর্বোচ্চ 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হবে। শুধু ঘটনা এখানে শেষ না বন্ধুরা, এখানে 10 বছর যদি কারাদণ্ড হয়, ওরা আবার করেছে পরকীয়া, সেই কারণে আবার কি হতে পারে সেটা সবাই শোনেন। আপনি যদি প্রুফ করতে পারেন যে আপনার স্ত্রীর সাথে অন্য একটা পরপুরুষ অ্যাডাল্টরি কাজে লিপ্ত আছে, পরকীয়া প্রেমে লিপ্ত আছে, আর এই প্রুফ করার পর যদি আপনি মামলা করতে পারেন, মামলার পরে যদি প্রুফ দেখাতে পারেন এবং সাক্ষী যার মাধ্যমে কনক্লুসিভ প্রুফ করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই উক্ত ব্যক্তির বিষয়ে কিন্তু 7 বছরের সাজা হবে। বন্ধুরা কি বললেন 7 বছর? 10 আর 7 সাথে টাকা পয়সা জরিমানা সেটা তো আছেই। কত বছর হলো? 17 বছর। মিনিমাম 17 বছরের জন্য দুইটা ভিতরে যাবে, বুঝছ নাই? রেডি থাক। আর বন্ধুরা এখানে দেখেন না, থেকে প্রায় 15 থেকে 20 দিন আগে আমরা আলবি ভাই সহ একটা নাটকে শুট করলাম, 5 ভাই চম্পা গেলেন, আপনারা সবাই অবগত বা সবাই জানেন। বন্ধুরা ওরা আবার বলে মনে করেন 5 ভাই চম্পা নাটক করেছিল, ঠিক আছে? না মানে সারা জীবন শুনেছি 7 ভাই চম্পা, 5 ভাই চম্পা, তোরা কই পেলে রে বলতো? আর তোরা কি 5 ভাই চম্পা? তোরা তো 5 দোকানে 10 ভাই চম্পা হবে মিনিমাম। না মানে এক একটা সাইজ দেখেছেন ভাইয়া? তোমরা ভুল করে শুটিং এসে পড়েছো, বুঝছো না? তোমাদের জায়গা অন্য কোনো জায়গায়, তোমরা জুতে যাও, চিড়িয়াখানায় যাও। বন্ধুরা এই যে এই দুইটা তো আফ্রিকার জঙ্গল থেকে পলে আসছে, দেখেন না? এবারে তোদের অবস্থা এমন কেন বলতো? শুটিং ছাড় তোরা জিমে পড়তো শালার পুত। আর একটা সময় আমরা নাটক দেখতাম হুমায়ুন আহমেদ স্যারের, সেগুলো ছিল নাটক। আর এই যে লুচ্চা মুচ্চা এগুলো করে নাটক, আর এটা কই? আর বন্ধুরা এখানে দেখেন না, তোর খা 1 সপ্তাহ পর ভাঙে গেলি আর তোর খা ভাঙে না, তোর খা তো ভাঙে।
সবাই কি আর আমার মতো বন্ধুরা 50 টাকা না 50টা জুতার বাড়ি দিয়ে ওভার অ্যাক্টিং এর টাকা কাটেন। আর এইটাই তো সেই নাটক যেখানে কিনা পতিতা থাকে, বুঝছেন না? আর এই শালায় থাকা রংবাজ যে কিনা দিন শেষে পতিতাদের কাছ থেকে টাকা পয়সা নিতে, বুঝছেন না? আমার রুমটা অনেক গরম, সার্ভিস দিতে অনেক কষ্ট হয়, আমার তো এসি লাগাতে নাই। দিন ঘুরতেছে রে, দিন ঘুরতেছে, তবে সবার ঘরে একটা বেশি লাগা দিব। তো বন্ধুরা এইগুলো আমাদের ভাইয়েরা কিংবা আমাদের যুব সমাজ যারা আছে, বর্তমান জেনারেশনের ছেলেরা মেয়েরা, তারা এগুলো দেখে কি শিখবে? যে পতিতালয় নামের কোনো জায়গা আছে যেখানে কিনা টাকা দিয়ে অনেক কিছু হয়, তাই না? আর তুই বলে লালবাগ থাকতি কি রে, পুরান ঢাকায় থাকতি তুই? বন্ধুরা এই সমস্ত থোবরা তো জীবন আমাদের এখানে দেখি নেই। আমরা কই থাকতি? আজিমপুর কবরস্থানে ঘুমাতে নাকি? तो कभी रास्ते पे भी दिखाई दिया ना तो चेहरे का डिजाइन बदल दूंगा। তো বন্ধুরা সবশেষ আপনাদের কি মতামত, আপনারা কে কি বিচার চান সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন। আর নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে ভাইটির পাশে কিন্তু সবাই থাকবেন। আর ভিডিওতে মনে করো অবশ্যই একটু লাইক করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।